ক্ষমতা ছাড়ার আগে ইতিহাস গড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের 30 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের শাসনভার থেকে সরে দাঁড়াবেন। এই ঘোষণা সরল মনে হলেও বিষয়টা এখানেই শেষ নয়, কারণ এর আগেই যেসব সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে সেগুলোর প্রভাব দীর্ঘ সময় ধরে চলবে। এই সময়ের মধ্যে দেশে প্রশাসন, রাজনীতি, অর্থনীতি এবং নীতি নির্ধারণে যেসব পরিবর্তন হচ্ছে সেগুলো বাংলাদেশকে একেবারে নতুন কাঠামো নিয়ে যাবে। এই কাজগুলো অনেক আগে থেকে প্রস্তুত করা হচ্ছিল, কিন্তু এখন তা দ্রুত গতিতে বাস্তবায়নের রূপ নিচ্ছে। গত 7 দিনে 3টি জায়গায় পরিবর্তন চোখে পড়েছে: প্রশাসন, নির্বাচন এবং অর্থনৈতিক কাঠামো। প্রথমে যদি বলা হয় প্রশাসনের কথা, তাহলে দেখা যায় মন্ত্রণালয়গুলোর অধীনে যারা বহু বছর ধরে রাজনৈতিক সুবিধাভোগী হিসেবে কাজ করছে তারা এখন বাদ পড়ছে। পরিবর্তে এমন কর্মকর্তারা দায়িত্ব পাচ্ছেন যাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং যারা ফাইল দেখে কাজ করেন, ফোন কল দেখে না। অর্থ, ভূমি, স্বরাষ্ট্র, এই 3টা জায়গায় কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে এবং সরাসরি প্রধান উপদেষ্টার অফিস থেকে নজরদারি চালানো হচ্ছে। এসব রদবদল সরাসরি নির্বাচনকে নিরপেক্ষ করার কাজেও লাগবে। দ্বিতীয়ত, নির্বাচন ব্যবস্থায় যেভাবে নতুন কমিশন গঠন হয়েছে সেটা স্পষ্ট করে দিয়েছে যে রাজনৈতিক দলের উপর নয়, নিয়ম নীতির উপর ভর করে নির্বাচন হবে। এখন কোনো দল নির্বাচন বর্জন করলে সেটার জন্য সরকার থেমে থাকবে না। নির্বাচন করতে হলে যেই আসুক না কেন সময় মতো নির্বাচন হবে, এই নীতি আগেই জানিয়ে দেওয়া হয়েছে। আর এই কমিশনের অধীনে প্রশাসনিক, তথ্য প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার একাধিক পরিবর্তন শুরু হয়ে গেছে। নির্বাচন নিয়ে সবার যে পুরনো আশঙ্কা ছিল সে জায়গায় এখন কঠিন নিয়ম তৈরি করা হয়েছে। তৃতীয়ত, রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অভ্যন্তরে 2টি নতুন ইউনিট চালু করা হয়েছে। একটি কর প্রশাসন তদারকি করবে, অন্যটি ব্যবসা খাত থেকে সরকারের রাজস্ব ঠিকভাবে উঠছে কিনা তা পর্যবেক্ষণ করবে। এসব ইউনিটের রিপোর্ট সরাসরি মন্ত্রিসভার কাছে যাবে। আর এই পরিবর্তনের মাধ্যমে বলা চলে পুরনোভাবে রাজস্ব আদায় আর চলবে না। এখন যে কেউ বড় ব্যবসা করুক কিংবা নামী কোম্পানি চালাক, কর ফাঁকে দিয়ে রেহাই পাবে না। 30 জুনের আগে যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত এসেছে প্রযুক্তি খাতে। ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে দেশের ডিজিটাল অবকাঠামোকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো জেলা, কোনো উপজেলায়, এমনকি দুর্গম গ্রামও ইন্টারনেটের বাইরে না থাকে। এই লক্ষ্যে সরাসরি স্পেস এক্সের স্টারলিংক প্রকল্পকে অনুমোদন দিয়ে দেশের 64 জেলায় সেবা চালু করা হয়েছে। শুধু চালু করাই নয়, সরকারি বিদ্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং উপজেলা কার্যালয়ে বিনামূল্যে এই সংযোগ দেওয়া শুরু হয়েছে। অন্যদিকে দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে নজরদারি বাড়ানো হয়েছে। সের বড় বড় ব্যবসায়িক গোষ্ঠীগুলো যারা কর ফাঁকি, রপ্তানি অনিয়ম বা ব্যাংক লুটের সঙ্গে জড়িত তাদের গতিবিধির উপর কঠিন হিসাবের ধারা বসানো হয়েছে। অর্থাৎ শুধু নতুন বিনিয়োগ আসছে না, পুরনো দুর্বল জায়গাগুলোতেও নিয়মিত জাল বসছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি আলোচনার রেকর্ডও এখন নীতিগতভাবে সংরক্ষণ করা হচ্ছে। দেশের বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার যে বৈঠক করছে তার বিষয়বস্তু লিখিত আকারে সংরক্ষণ করা হচ্ছে প্রশাসনিক নথিতে। এই পদ্ধতি আগে কখনোই ছিল না। এতে ভবিষ্যতের যে কোনো সরকার যদি বলে তারা জানতো না বা কিছুই হয়নি, সেই জায়গা থেকে আর কেউই রেহাই পাবে না। এত সব কাজ একসাথে কোনো সরকার আগে করেনি। আর এসব হচ্ছে 30 জুনের আগেই। 30 জুনের আগে যে পরিবর্তনগুলোর কাঠামো গড়ে উঠছে তার মধ্যে সবচেয়ে নীরব কিন্তু গভীর জায়গাটি হলো নির্বাচনের পর রাষ্ট্র কিভাবে চলবে সেই প্রশ্নের উত্তরে প্রস্তুত হচ্ছে ভবিষ্যতের ফর্মুলা। এখনকার যেসব কাজ করা হচ্ছে সেগুলো আসলে একটি অদৃশ্য প্রশাসনিক ম্যাপ তৈরি করছে, যেটি নির্বাচন শেষ হওয়ার পর সক্রিয় হবে। এই ম্যাপ বানানো হচ্ছে এমনভাবে যেন যেই দল বা ব্যক্তি ক্ষমতায় আসুক না কেন তাকে নির্দিষ্ট নিয়ম মেনে চলতেই হবে। এই ম্যাপের মূল শক্তি হলো স্বতন্ত্র কমিশন গঠন। গত 1 মাসে 11টি স্বতন্ত্র কমিশন চালু হয়েছে, যার প্রতিটি নির্দিষ্ট একটি খাত পরিচালনা করবে। শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা, ভূমি, পানি, কৃষি, প্রশাসন, স্থানীয় সরকার, এই 8টি খাতের জন্য আলাদা স্বশাসিত কমিশন কাজ করছে। বাকি 3টি হচ্ছে সুশাসন কমিশন, রাজনৈতিক দল পর্যবেক্ষণ কমিশন এবং নাগরিক অধিকার কমিশন। এই কমিশনগুলোর কাজ হচ্ছে আলাদা, কিন্তু এদের মধ্যে সমন্বয় থাকবে। এই সমন্বয়ের মাধ্যমে গঠিত হচ্ছে এক নতুন ধরনের রুল বেসড রাষ্ট্র কাঠামো। কমিশনগুলো কোনো মন্ত্রণালয়ের অধীনে নয়, বরং সরাসরি মন্ত্রী পরিষদ সচিবের অধীনে রিপোর্ট করেন। এই সিদ্ধান্তের ফলে এখনকার সরকারের তৈরি করা পলিসি পরবর্তী সরকার পরিবর্তন করতে পারলেও কমিশনের সুপারিশ বা রিপোর্ট সহজে এড়িয়ে যেতে পারবে না।
কারণ এসব কমিশনের রিপোর্ট প্রকাশিত হবে জনসমক্ষে এবং তা সংসদে উপস্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে কোনো সরকার চাইলে আর কাগজপত্র গায়েব করে সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরকারের সময় দেশের বেশ কয়েকটি রাষ্ট্রীয় কোম্পানি ও সংস্থাকে একীভূত করে নতুনভাবে রূপ দেওয়া হচ্ছে, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস এবং সড়ক বিভাগ। এগুলোর মধ্যে বিদ্যমান ওভারল্যাপ বন্ধ করা হচ্ছে এবং এক জায়গা থেকে অনুমোদন, বরাদ্দ এবং পর্যবেক্ষণের কাজ চালানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি ভবিষ্যতের জন্য এমন একটি কাঠামো তৈরি করবে যা মূলত সরকারি কাজের সময় ও ব্যয় দুটোই কমাবে। সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে তা হলো এই সরকার ক্ষমতায় থাকার সময়টুকু শুধু প্রশাসনিক কাজ বা নির্বাচন আয়োজনের জন্য নয়, এই সময়কে ব্যবহার করে তারা একটি দীর্ঘমেয়াদী, জটিল কিন্তু সুনির্দিষ্ট কাঠামো বানিয়ে ফেলছে, যা 30 জুনের পর আর থামানো সম্ভব হবে না। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।